নমস্কার বন্ধুরা, আমি সূর্যেন্দু গায়েন ওরফে কলমের বন্ধু। আপনারা শুনছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মির্চি এসজি। আপনাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। কিছু প্রেম, কিছু ভালোবাসা, কিছু রহস্য ও কিছু রক্তাক্ত গল্প ভাণ্ডার নিয়ে হাজির হলাম প্রেত কক্ষের দরবারে। বন্ধুদের অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত আজকের গল্পটি শুনবেন। আপনাদের সকলের মনোগ্রাহী হোক এমনভাবে পরিবেশন করবার চেষ্টা করলাম। যে সমস্ত শ্রোতা বন্ধুরা নির্মল গ্রাম বাংলা থেকে বিলং করছেন, তারা কোন জেলা থেকে আমার গল্প শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি জন্মসূত্রে মেদিনীপুর জেলার মানুষ, কর্মসূত্রে কলকাতায় থাকি। আমার ছোটবেলায় আমার সাথে ঘটা এক রোমহর্ষক ঘটনাকে কেন্দ্র করে আজকের গল্পটা শোনানোর চেষ্টা করছি। গল্প না বলে সত্য ঘটনা বলা যেতে পারে। ওই সময় আমার বয়স হবে 12 বা 13। আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা আজও আমার মন ও বুকের ভেতরটা নাড়িয়ে দেয়। ঘটনাটি তাল নবমীর সময়কার ঘটনা। আজও তালের পিঠে আমার খুবই প্রিয়। যদিও নিজেদের কোনো তাল গাছ নেই, তবুও কিনে কিংবা কারুর বাড়ি থেকে তাল জোগাড় করে পিঠে খাওয়ার মজাই আলাদা। তাই আজকের গল্প তাল পেতনির রহস্য। তাল পেতনির রহস্য। তাল পেতনির রহস্য। আমাদের প্রতিবেশী অনিল কাকুর জঙ্গল সম একটা বাগান বাড়ি ছিল। খুব ভয়ঙ্কর জঙ্গলে ঘেরা বাগান বাড়িটা, সাপখোপের সঠিক আস্তানা। ওই জঙ্গলে দিনের বেলা যেতেও ভয় করে। জঙ্গলে গাছের ডালে ডালে বাদুড়ের বাস। এরকম এক ভয়ঙ্কর জঙ্গলে অনিল কাকুদের কয়েকটা তাল গাছ ছিল। ওনারা নিজেরাও ওই জঙ্গল থেকে তাল কুড়োতে যেতেন না, অন্য কাউকে যেতেও দিতেন না। কারণ যদি কারুর কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে তো আর রক্ষে নেই। দুর্ঘটনা বলতে সাপের কামড়। আমি, পরিমল ও যতীন্দ্র প্রায় দিন ভোরবেলা ঘুম থেকে উঠে অন্য সকলের আগে তাল কুড়াতে যেতাম। তাল কুড়োতে যাব সে এক ভয়ঙ্কর নেশা। যে আগে পৌঁছবে সে সব তাল পাবে। ভাবতে পারো, এটা এক প্রকার তাল কাড়াকাড়ির খেলা চলতো, অনেকটা প্রতিযোগিতার মতো। তাই যতদিন তাল গাছে তাল থাকতো, আমার মতো অনেকেরই রাতের ঘুম ঠিক মতো হতো না। কারণ ওই যে আগে আসবে তাল গাছের গোড়ায়, সে সব তাল পাবে। একদিন রাতে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। রাতে খাওয়ার পর একটুখানি পড়তে বসলাম। আমার হোমওয়ার্ক কিছুটা বাকি ছিল। গ্রামে তখন ইলেকট্রিকের বন্দোবস্ত ছিল না, হয় চিমনি আলো নয় লম্ফ জ্বালিয়ে পড়তে হতো। বাড়ির দেওয়াল ঘড়িটার ব্যাটারিটাও ফুরিয়ে গিয়েছিল। অনেকটা অবহেলার কারণে নতুন ব্যাটারি আনা হয়নি। ক্ষণিক পড়ার শেষে চোখে ঘুম আসে। ঘুমের তাড়নায় পড়তে পারলাম না বেশি সময়। অগত্যা ঘুমোতে যাওয়া ছাড়া উপায় নেই, তাই ঘুমের দেশে ডুব দিলাম। কিছুক্ষণ ঘুমানোর পর হঠাৎ ঘুমটা ভেঙে যায়। বাইরে তাকিয়ে দেখি জ্যোৎস্নার আলোয় চারিদিক বেশ পরিষ্কার। এই বৃষ্টি হচ্ছে তো আবার আকাশ পরিষ্কার হচ্ছে এবং জ্যোৎস্নার আলো ফুটে উঠছে। অনেকটা বৃষ্টি জ্যোৎস্নার খেলা চলছে যেন। সেদিনের রাতটা কেমন অদ্ভুত লাগছিল। গ্রাম বাংলার আকাশে আচমকা আবহাওয়া পরিবর্তন বিরল ঘটনা নয়। বৃষ্টি থামার পর একটা নিস্তব্ধতা বিরাজ করছিল বাইরের পরিবেশে। শুধু ঝিল্লি আর ব্যাঙের তীব্র ডাক, যেন ব্যাঙগুলো হুঙ্কার ছাড়ছে। সময়টা ঠিক ঠাউর করতে না পেরে গলায় একটা গামছা জড়িয়ে মাকে না জানিয়ে বেরিয়ে পড়লাম তালের সন্ধানে। মনে মনে ভাবছি, অন্যরা হয়তো তাল কুড়োতে পৌঁছে গেছে। কিছু দূর যাওয়ার পর দেখলাম চারিদিক জলের স্রোত বইছে।
পুকুর ডোবা ডুবে জল থই থই। প্রাণটা আমার যেতে চাইছিল না, কিন্তু মনটাও মানছিল না। তাও রাস্তা ঠাউর করে হাঁটু সমান জল ডিঙিয়ে আস্তে আস্তে এগিয়ে গেলাম। উঁচু ঢিবির পাশে বড় পুকুর। পুকুরটাকে লোকে নীল সাগর নামেই চেনে। ঢিবির পাশ দিয়ে একটা রাস্তা আছে। কিছু দূর যাওয়ার পর দেখলাম একটা পেঁচা ঢিবির ওপর বহু বছরের পুরনো বটগাছে বসে কি জোর চেল্লাচ্ছে। মাঝে মধ্যে বাদুড় বটগাছে ঝুলছে আর বটফল খাচ্ছে। আমার বুকের ভিতরটা কিরকম যেন করছিল। মনে মনে ভাবছিলাম, আর কি এগানো ঠিক হবে? দ্বিধাগ্রস্ত মনের মাঝে একটু সাহস সঞ্চয় করে এগিয়ে গেলাম। তারপর তাল গাছের ঠিক 8-10 ফুট দূরে তাল গাছের গোড়ায় কেউ একজন সাদা কাপড় মুড়ি দিয়ে বসে আছে। গাটা আমার শিউরে উঠল। ক্ষণিকের মধ্যে ভাবলাম, হয়তো পরিমল, যতীন্দ্র বা সুশান্তদের মধ্যে কেউ একজন তো হবেই। আস্তে আস্তে করে এগোলাম। হাতে ছিল টর্চ আলো। চট করে আলোটা জ্বালিয়ে ফেললাম সোজা ওই সাদা পোশাকের ওপর। কিন্তু এ কি, কেউ নেই ওখানে। ততক্ষণে আমি 2টো তাল কুড়িয়ে নিয়েছি। ওই সাদা পোশাকটি ওখান থেকে সরে আর একটু দূরে দেখলাম। আমি দেখছি আর দূর দূর বুকে তালগুলো গামছায় বাঁধছে। এটুকু বুঝেছি যতীন্দ্ররা আসেনি। পায়ের নিচে তাকিয়ে দেখি ঘাসে ভরা জঙ্গলে কি নরম একটা ঠেকলো পায়ে। আস্তে করে দাঁড়িয়ে রইলাম। আলো ফেললাম পায়ের কাছে। এ কি, এ যে মস্ত বড় সাপ! বাপরে বলে দিলাম ছুট। কোনো দিকে না তাকিয়ে পা তুলে লাফাতে লাফাতে দিলাম ছুট। ততক্ষণে আমার গামছায় বাঁধা সব তাল কোথায় যে পড়ে গেছে তা জানি না। থরথর করে কাঁপছি আর ঈশ্বরকে ডাকছি, হে ঈশ্বর, আমায় বাড়ি পৌঁছে দাও। হে ঈশ্বর, আমায় বাড়ি পৌঁছে দাও। ঠিক ফেরার রাস্তার গা ঘেঁষে দেখি ওই সাদা কেউ আবার বসে রয়েছে। অনেকটা আমার ঘরে ফেরার রাস্তার ওপর বসে রয়েছে। আর ওদিকে পেঁচার কি কর্কশ ডাক! কান আমার ঝালাপালা হয়ে যাচ্ছিল। সাঁই সাঁই শব্দে 2টো বাদুড় আমার মাথার উপর দিয়ে উড়ে গেল, সাথে সেই হাড় হিম করা চেঁচানি। মনে পড়ে গেল আমার ঠাকুমা ঘুমানোর আগে ভূতের গল্প বলার কথাগুলো। আরও বেশি ভয় গ্রাস করতে লাগলো। এবার আমার সাহসী দাদুর কথা মনে পড়ল। যখন বিপদে পড়বে তখন ভেঙে পড়বে না, চেষ্টা করবে বিপদ থেকে বেরোনোর উপায় বার করার। মাথায় একটা কথা তাৎক্ষণিক এলো। আমি সাপের মুখ থেকে ফিরেছি, বাকি ওই সাদা পোশাকে কে? এটুকু নিশ্চিত হলাম যে ওই সাদা বস্তুটার উপর আলো ফেললে আর দেখা যাচ্ছে না, অর্থাৎ ওটা হলো কোনো এক অদৃশ্য কিছু। আর ক্ষতি করার হলে অনেক আগেই আমার ক্ষতি করতে পারত। আমাকে তো আর জাপটে ধরতে পারবে না। তাই সিদ্ধান্তটা নিলাম যে আমি কোনো দিক না তাকিয়ে সোজা দেব ছুট। আর করলামও তাই। আমি ছুটছি, আমি বাড়ির পথে ছুটছি। বাড়ির দিকে এগিয়ে চলেছি। আমার বাড়ির আগে পড়ে যতীন্দ্রদের বাড়ি। আমি আগে আশ্রয় খোঁজার চেষ্টা করলাম। যতীন্দ্র হলো আমার জেঠুর ছেলে, তাই তার বাড়ি ঢুকে পড়ব ভেবে পেছনে তাকিয়ে দেখি আবার সেই সাদাটা পেছনে পেছনে আসছে। ওদের দরজায় জোর জোর ধাক্কা দিচ্ছি। জেঠুকে ডাকছি, কাকুকে ডাকছি, যতীন্দ্রকে ডাকছি। ততক্ষণে কাকু আমায় জিজ্ঞেস করছে, কে বাইরে? কে কে এত রাতে আমাদের দরজায় টোকা দিচ্ছে? কে? আমি উত্তর দিলাম, আমি সূর্য, তাড়াতাড়ি কাকু দরজাটা খোলো, আমি বিপদে রয়েছি। কাকু তো অন্য কোনো দুঃসংবাদ ভেবে দরজা খুলল। আমি হাঁপাচ্ছি। একটু পর শান্ত হয়ে সব বললাম কাকুকে। সেদিন আমি কাকুর থেকে অনেক বকুনি শুনলাম।
আর কাকুদের দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন রাত 3:30। আমাকে কাকু ওই রাতে আমার বাড়ি পৌঁছে দিতে গেল। মাও সব শুনে অবাক। আমাকে সবাই প্রতিজ্ঞা করালো আমি যেন আর কোনোদিন তাল কুড়োতে না যাই। আমিও প্রতিজ্ঞা করলাম আর কোনোদিন তাল কুড়োতে যাব না। পরদিন ঠাকুমা শুনে আরও ভয় দেখিয়ে বলল, ওই সাদাটা ছিল তাল খেকো পেতনি। আমি তো শুনে ভয়ে জড়সড় হয়ে যাই। পরদিন স্কুলে গিয়ে পরিচিত এক বিজ্ঞানের মাস্টারমশাইকে সব বললাম। মাস্টারমশাই বললেন, ওটা কোনো ভূত বা পেতনি ছিল না, ওটা ছিল গাছের ডালপালা ও পাতার ফাঁক গলে যেটুকু অংশে জ্যোৎস্নার আলো নিচে পড়ছিল সেটুকু জমি পরিষ্কার থাকছিল, আর বাকিটুকু অন্ধকার থাকছিল। দূর থেকে দেখলে মনে হবে ওটা কেউ সাদা থান মুড়ি দিয়ে বসে আছে। আর টর্চের আলো যেহেতু বেশি, তাই ওই সাদা ছায়ার উপরে টর্চের আলো পড়তে ওটা আর বোঝা যাচ্ছিল না। টর্চের আলো বন্ধ করলে আবার সেই সাদা অংশটুকু ফুটে উঠছিল। আমি মনে মনে ভাবলাম হয়তোবা হবে তাই। আমি এসব ভাবিনি তখন, কিন্তু এক রমহর্ষক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম যা আজও মনে পড়ে। আজও সেই তাল গাছ আছে, বট গাছ আছে, কিন্তু সেই তাল কুড়াতে আর কেউ যায় না। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিতে ভুলবেন না। আপনার একটা মূল্যবান মতামত আমাকে গল্প পাঠে এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবে। যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনও আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রতিনিয়ত আপডেট পেতে চাইলে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আবার কথা হবে গল্পের ছলে, ধারাবাহিকের বা গল্পের অন্য কোনো এপিসোডে।